কাশিমপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, সব কর্মকর্তা কর্মচারীর সাময়িক বরখাস্ত। ময়মনসিংহের হালুয়াঘাটে ইউএনওর কাণ্ড, বরাদ্দের ৬০ লাখ টাকা লোপাটের পায়তারা। বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩ জন, হাসপাতালে ভর্তি। আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ভূমি অফিসে অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের, হাতে নাতে তা ধরা পড়ায় গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের তহসিলদার সহ ৪ কর্মকর্তার সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সতর্কবার্তা দেওয়া হয়েছে শফিপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের। গাজীপুর মহানগরের বারেন্ডা এলাকার রমজান আলী বারেন্ডা মৌজায় RS 814 দাগে নামজারির আবেদন করে ঘুরছেন দীর্ঘ ৫ বছর ধরে। অভিযোগ, ভূমি অফিসের কর্মকর্তাদের চাহিদা পূরণ করতে না পারায় খারিজ পর্চা পাচ্ছেন না তিনি। আমাকে খারিজ দিবে বলছে, এসিলেন্টে যান, এদিকে আসেন, এই পর্যন্ত আমি ৫ বছর যাবৎ শুধু এই খারিজটার জন্য ঘুরতেছি। রমজান আলীর মতো আরো অনেকের বিস্তর অভিযোগ ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। জানান, ঘুষ না দিলে হয় না কাজ, ঘুরতে হয় বছরের পর বছর। যখন কিনা হয়রানি করে, একদিন ছেড়ে 5 দিন হয়রানি করার পরে তখন আমরা পরিস্থিতির শিকারে যে কোনো লোকের মাধ্যমে হোক টাকা পয়সা দিয়ে তখন নিতে হয় আর কি। এমন অবস্থায় সোমবার কাশিমপুর ভূমি অফিস পরিদর্শনে যান গাজীপুরের জেলা প্রশাসক। নানা অনিয়মের অভিযোগে তহসিলদার ওয়াজেদ আলী খান সহ ৪ কর্মকর্তার সবাইকে সাময়িক বরখাস্ত করেন তিনি। পরে শফিপুর ইউনিয়ন ভূমি অফিসে যান জেলা প্রশাসক। সেখানে সেবা প্রত্যাশীদের ভোগান্তি দেখে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের সতর্ক করেন। ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য। এ সময় ভুক্তভোগীদের সাথে কথাও বলেন গাজীপুরের জেলা প্রশাসক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিকুল, যেসব কর্মকর্তাদের এখন করা হয়েছে, যে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে, তা সেই ব্যাপারে বিস্তারিত জানাবেন আমাদের। সোহেলি, কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা এবং কর্মচারী বরখাস্তর পর থেকে কিন্তু ইউনিয়ন ভূমি অফিসটিতে এই মুহূর্তে আসলে তালা ঝুলছে। আপনাকে যদি একটু দেখায়, সকালে যখন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া আকস্মিক পরিদর্শনে আসে এই কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস, তখন কিন্তু ইউনিয়ন ভূমি অফিসে যে সমস্ত কর্মকর্তারা ছিলেন তাদের নানা অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রমাণিত হওয়ার পর এই ভূমি অফিসে যে সকল কর্মকর্তারা ছিলেন তাদের সকলকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্ত হওয়ার পর থেকে কিন্তু ইউনিয়ন ভূমি অফিসটিতে তালা ঝুলছে। সকলেই কিন্তু ইউনিয়ন ভূমি অফিস থেকে চলে গিয়েছেন এবং জেলা প্রশাসক যেটি জানিয়েছেন, এই ভূমি অফিসে নানা অনিয়মের সংবাদ তারা অনেক আগে থেকে শুনে এসেছিলেন। আজকে সকালে যখন তারা হঠাৎ এই ভূমি অফিসটি পরিদর্শনে আসেন, তখন কিন্তু দেখেন ভূমি অফিসে যে সমস্ত কর্মকর্তাদের ভেতরে থাকার কথা অনেকেই অনুপস্থিত। তাছাড়া বাহিরের লোকজন দিয়ে ভিতরে কাজ করানো হচ্ছে। বিশেষ করে যে সমস্ত নামজারির আবেদন করা হয়েছে, অনেক নামজারি কিন্তু সময় মতো আসলে কাজ করা হয়নি, পেন্ডিং পড়ে রয়েছে। এই সমস্ত অভিযোগ আসলে প্রমাণিত হওয়ার যে এই কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে আজকে বরখাস্ত করা হয়েছে। শুধু যে এই ভূমি অফিসে অভিযান সেটি নয়, আরেকটি ভূমি অফিস অর্থাৎ শফিপুর ইউনিয়ন ভূমি অফিস রয়েছে, সেখানে কিন্তু আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে অভিযান পরিচালনা করা হয়েছে, পরিদর্শন করা হয়েছে। সেখানেও কিন্তু নানা অনিয়ম পেয়েছে। তবে সেইখানকার যে ইউনিয়ন ভূমি কর্মকর্তা রয়েছে তাকে আসলে সতর্ক করা হয়েছে, যাতে অনিয়ম এবং সেবা প্রত্যাশী যারা রয়েছে তাদেরকে যেন কোনো হয়রানি না করা হয়, যেন সতর্ক করে দেওয়া হয়েছে। তো জেলা প্রশাসক পক্ষ থেকে জানানো হয়েছে যতগুলি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে সবগুলো ভূমি অফিসে যেন সেবা নিশ্চিত করা হয় এবং যারা সেবা প্রত্যাশীতা রয়েছে তাদেরকে দ্রুত সেবা পায় সেই ব্যবস্থা তারা করছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। সেলি, জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।
ময়মনসিংহের হালুয়াঘাটে কাজ না করেই ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। ৬টি ইউনিয়ন পরিষদের ভবন মেরামত এবং সংরক্ষণের জন্য এই টাকা তোলা হয় জুন মাসে। কাগজে কলমে কাজ বাস্তবায়ন দেখানো হলেও বাস্তবে নিয়োগ দেওয়া হয়নি ঠিকাদারও। ময়মনসিংহের হালুয়াঘাটের ধুরাইল ইউনিয়ন পরিষদ ২০২৫-২৬ অর্থ বছরে এই পরিষদের ভবন মেরামত ও সংরক্ষণের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে বরাদ্দ দেওয়া হয় ১০ লাখ টাকা। ৩০ জুনের মধ্যে ঠিকাদার নিয়োগ করে কাজ হওয়ার কথা থাকলেও হয়নি কিছুই, অথচ শতভাগ কাজ বাস্তবায়ন দেখিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। উঠায় নিয়ে যাচ্ছে কিন্তু আসলে কাজ করছে না, তাদেরকে আসলে আইনের আওতায় আনাটা খুব জরুরি। এটা তো আর আমাদের পরিষদের ফান্ডে ঢুকে না টাকাটা, এটা হচ্ছে উপজেলা। এখন পর্যন্ত এ বিষয়ে আমরা জানি না। শুধু ধুরাইল ইউনিয়ন নয়, ধারা, জুগলি, স্বদেশী, কৈচাপুর, গাজীর ভিটা ৬টি ইউনিয়ন পরিষদের ভবন মেরামত দেখিয়ে তোলা হয়েছে ৬০ লাখ টাকা। যদিও এ বিষয়ে কিছুই জানেন না সংশ্লিষ্ট অন্য কোনো কর্মকর্তা। টাকা আসছে অনুসার বলছে আর কি, এটুকুই, কিন্তু এখনো এটা কাজ শুরু হয় নাই। এই অনুসারের ব্যাপার, উনি টাকা দিলেই তো আমরা কাজ করতে পারবো। তো শুনছি যে বরাদ্দ ১০ লাখ আসছে, কিন্তু আমরা এখন কার্য শুরু নাম জানি না। আমরা হালুয়াঘাট উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪টিতে গিয়েছি এবং একটি জায়গাও আমরা নতুন সংস্কার কাজের কথা যেটি বলা হচ্ছিল তার কোনো ছিটে ফোটাটুকু আমরা পাইনি। এমনকি আশপাশের মানুষজন যারা আছেন এবং যারা এখানে কর্মরত আছেন তারাও জানেন না যে এই বরাদ্দের টাকা কোথায় গিয়েছে। টাকা তোলার প্রমাণ মেলে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় এবং উপসহকারী প্রকৌশলীর সাথে আলাপকালে। টাকা কি সব টাকা উঠানো হয়েছে? না, ট্রেজারিতে জমা করা আছে। নিয়ম অনুযায়ী এটা আপনারা পারেন করতে? না, এটা তো গভর্নমেন্ট তো অনুমোদন দিছে। সরজমিনে গিয়ে কোনো কাজ দেখা না গেলেও অভিযুক্ত ইওনোর দাবি এখনো কাজ চলছে। টাকাটা আমরা উত্তম করে দিচ্ছি, পেমেন্ট যখন কাজ সম্পাদন হবে তখন আমরা তাদেরকে পেমেন্টটা করব। আমরা যত জানি কাজ শুরু হয়েছে, এখন কাজ কমপ্লিট হওয়ার পরে তাদের ফাইনাল পেমেন্ট আমরা করব। টাকা তুলে তা আত্মসাতের পায়তারার বিষয়টি জানাজানি হলে তড়িঘড়ি করে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে নারী শিশু সহ ৩ জন দগ্ধ হয়েছেন। স্থানীয়রা জানান, সকালে উপজেলার দুধল মৌ গ্রামে ফেলে রাখা ব্যাগের কাছে যেতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় কাছাকাছি থাকা কয়েকজন দগ্ধ হন। আহত একজন প্রাণ বাঁচাতে লাফ দেন পাশের পুকুরে। পরে আহতদের উদ্ধার করে নেওয়া হয় বরিশাল মেডিকেলে। পুলিশ সুপার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কী ধরনের বিস্ফোরক ছিল সেটা তদন্ত চলছে। একটা বাচ্চা স্কুলে যাওয়ার বা প্রাইভেট পড়ার পথে এখানে একটা চিপসের ইয়া পায়, সে ওটাকে টান দিতে গিয়ে পড়ে যায় এবং পরে বিস্ফোরণ হয়। সাথে তার খালা আর দাদি আহত হন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, আমাদেরকে জানান যে সেখানে কি ধরনের বিস্ফোরণ হয়েছিল এবং যারা গিয়ে আহত হয়েছে তারা এখন কেমন আছে, তাদের অবস্থাও জানাবেন। হ্যাঁ সোহেলি, আমি ঘটনাস্থলে রয়েছি। এটি বরিশালের বাকেরগঞ্জের দুধল মৌ গ্রাম, একেবারে প্রত্যন্ত একটি গ্রাম। এবং এই আমার পাশে যে বসত বাড়িটি রয়েছে, ঘরটি, এই ঘরের পেছনে যে কাঠের গুঁড়িগুলো দেখছেন, সেইখানে একটি ব্যাগ রাখা ছিল এবং ব্যাগের পাশে একটি চিপসের প্যাকেট জাতীয়, তারা স্পষ্টভাবে পুরোটা বলতেও পারেনি। তারা বলছেন যে এই ব্যাগের পাশে একটি রশি ছিল লাল রঙের সুতলির মতন, সেটিকে উপরে হাত পড়ার পরে এটি বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের ফলে এই ঘরের 3 জন সদস্য, 2 জন নারী এবং 1 জন শিশু দগ্ধ হয়েছে, যাদের ভিতরে এই বাড়িটির যে মালিক মরহুম শাহ আলম হাওলাদার, তার স্ত্রী হনুফা বেগম, তার মেয়ে ইতি এবং হনুফা বেগমের নাতি ফাহিম
7-8 বছর বয়স, এই 3 জন দগ্ধ হয়েছে এবং তারা দগ্ধ হওয়ার সাথে সাথে তাদের শরীরে যে কাপড় চোপড় ছিল সেগুলোতে আগুন লেগে যায় এবং তারা দ্রুত এই ঘরের পাশেই কিন্তু একটি নদী রয়েছে, পায়রা এবং তুলাতুলি নদীর সংযোগস্থল, সেখানে তারা ঝাঁপিয়ে পড়ে এবং এই শব্দ শুনে আশপাশের প্রতিবেশী স্বজন যারা রয়েছে তারা ছুটে আসেন এবং তাদেরকে উদ্ধার করে মেডিকেলে পাঠান। খবর পেয়ে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সংস্থা এসেছে। ইতিমধ্যে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট রওনা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। আর যারা দগ্ধ হয়েছে তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে তারা বিপদমুক্ত, তবে আসলে বিষয়টি যেহেতু দগ্ধ, তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে তারা সুনির্দিষ্টভাবে জানাতে চাননি। তারা বলছেন তারা এখনো অবজারভেশনে রেখেছেন, হয়তো পরবর্তীতে তাদের উন্নতি কি অবনতি পরবর্তীতে দেখা যাবে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি খুব গভীরভাবে নজরদারিতে রয়েছে এবং ক্রাইম সিন রয়েছে, তবে বর্তমানে এলাকাটি বিপদমুক্ত, এটিও তিনি জানিয়েছেন। এই ছিল বরিশালের পরিস্থিতি। সোহেলী, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা। গ্যাসের জন্য রীতিমতো হাহাকার চলছে চট্টগ্রামে। দিনরাত সব সময় সিএনজি স্টেশনগুলোর সামনে গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। একইভাবে নাকাল আবাসিক গ্রাহকরাও, জ্বলছে না চুলা। গ্যাস নিতে এমন দীর্ঘ সারি চট্টগ্রামের প্রায় সবকটি ফিলিং স্টেশনের সামনে। কেউ মাঝরাত থেকে, কেউ ভোরে দাঁড়িয়েছেন সিরিয়ালে। দীর্ঘ সারি শেষ করে কেউ কেউ যখন কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাচ্ছে তখন দেখা যায় বন্ধ ফিলিং স্টেশন। এই যেমন রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত গ্যাস দেওয়ার পর কদমতলী মোড়ের এই স্টেশনটি বন্ধ হয়ে যায়। কবে গ্যাস মিলবে বলতে পারছেন না কেউই। তাই ফিলিং স্টেশনের সামনে ঘুম আর খাওয়া দাওয়া সারছেন চালকরা। আবার কেউ কেউ ছুটছেন অন্য স্টেশনে, অথচ এটির মতোই বন্ধ রয়েছে নগরীর অধিকাংশ গ্যাস স্টেশন। 5 দিন সময় লাগুক বা 10 দিন সময় লাগুক, গাড়ি ইন টোটাল বন্ধ থাকবে, গ্যাস বন্ধ থাকবে বা 10 দিন পরে গ্যাস দিবে। তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কোম্পানিদেরও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটুকু বললে যথেষ্ট। আমরা রাস্তায় আজকে 8-9 ঘন্টা 10 ঘন্টা বসে আছি, তাও পাইতেছি না। ওদিক থেকে কোম্পানি আমাদেরকে বলবে যে কি ইনকাম দাও, তোমরা অন্য ড্রাইভার ইনকাম, গাড়ি চালাই ইনকাম দিতে পারছে, তোমরা দিতে পারবে না কেন? এই কর্ম ছাড়া তো অন্য কোনো কর্ম নাই। তাহলে আমরা এই ঘন্টার পর ঘন্টা গ্যাস লাইনে সিরিয়ালে পড়ে থাকি, কামাই রুজি নেই, তো ঘরে বাল বাচ্চা লেখাপড়া আছে। লাইনে আছি, কিছু খাইতেও পারতেছি না, গাড়ি ফেলে কোনো জায়গায় যাইতেও পারতেছি না। করোনা অবস্থা চলতেছে এখন বর্তমানে। মালিকের ইনকাম দিব না, নিজে বেতন নেব না, ফোলাওয়ান্ডে বজিরে কাপড় কিনে দিব না, ভাত করা কি দিব না, তেল সাবান কিনে দিব। যে দু একটি স্টেশনে গ্যাস মিলছে সেখানেও অনেক দীর্ঘ সারি। আবার গ্যাসের চাপ এতটাই কম যে কোনো সময় পাম্পের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার শঙ্কার কথা জানান মালিকরা। এমন তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত সমস্যার সমাধানে দাবি জানান সরকারের কাছে। আমাদের গ্যাসের সংকটটা যাতে ইয়ে করতে পারে, যদি গ্যাসের দাম বাড়াবে তারপর আমাকে গরিব যাতে কষ্ট না দেয়। সরকারকে অনুরোধ করতেছি, সরকার যদি গ্যাসের দাম বাড়ায় দিব, করে দিন আমাদের সুস্থ গ্যাসটা আমরা নির্বাচন চাই। সারা রাত্রে আমাদের স্টেশন বন্ধ ছিল, আজকেও তাও চলতেছে 0.3 বা 2 PSI। এটা হয়তো চালানোর থেকে না চালানোই আসলে বেটার। আর্থিকভাবেও লস, আমরা কারিগরির দিক থেকেও খুব ঝুঁকির মধ্যে আছি আর কি। যে কোনো সময় আমাদের মেশিনেও বড় ধরনের ফল্ট হতে পারে। গ্যাসের এই সংকট বাসাবাড়িতেও, অনেক এলাকায় জ্বলছে না রান্নার চুলা। সামনের আরও কয়েকদিনও একই সংকটের মধ্য দিয়ে যেতে হবে নগরবাসীকে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। কমছেই না গ্যাস সংকট, যার প্রভাব পড়েছে জনজীবনে। এ নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আহসান সাদিক। সাদিক, জানাবেন সেখানকার গ্যাস সংকটের খবর। সোহেলি, সংকটের আসলে কোনো সুখবর মেলেনি। আপনাকে যদি জানাই যে আমি যে স্টেশনটিতে আছি বা নারায়ণগঞ্জে মোট 33 যে সিএনজি ফিলিং স্টেশন আছে, অধিকাংশই কিন্তু যে গ্যাসের চাপ সেটি গত 2-3 ঘন্টার পর্যন্ততায় কিন্তু 2 থেকে 3 PSI পর্যন্ত দেখা যাচ্ছে এবং এটি কিন্তু চাহিদা অনুযায়ী একদমই কম। এবং সিএনজি স্টেশনগুলিতে কিন্তু লাইনের যে দীর্ঘ সারি সিএনজি সংগ্রহ করতে আসা, সেটি কিন্তু সময় গড়ার সাথে সাথে দীর্ঘ দেখা যাচ্ছে। তো এই ব্যাপারে যে সাধারণ যাত্রীদেরও কিন্তু কিছুটা অভিযোগ আছে। তারা বলছেন যে আসলে সিএনজি এই গ্যাস সংকটের কারণে, সিএনজি না পাওয়ার কারণে কিন্তু তাদের যে ভাড়া, অতিরিক্ত ভাড়াও কিন্তু চাওয়া হচ্ছে এবং অতিরিক্ত গন্ত হচ্ছে।
এবং সেই সাথে আরেকটি বিষয় একটু সংযুক্তি করি, আপনি জানেন নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল, এখানে কিন্তু রপ্তানিমুখী কিন্তু শিল্প রয়েছে এবং এই গ্যাস সংকটের যে প্রভাবটি শিল্পাঞ্চলে কিন্তু ব্যাপক আকারে পড়েছে এবং বলা যায় যে শিল্পক্ষেত্রে এক ধরনের বিপর্যয়ই ঘটছে। এবং এই ক্ষেত্রে যদি বলি যে সকল এই শিল্পাঞ্চলের পোশাক শিল্প যারা রয়েছেন তাদের কিন্তু বৈদেশিক ক্রয়াদেশের উপর নির্ভর করে এবং বৈদেশিক ক্রয়াদেশ একটি নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু আসলে দিতে হয় এবং এই গ্যাস সংকটের কারণে কিন্তু তাদের যে উৎপাদন আছে সেই উৎপাদনটি ব্যাহত হচ্ছে এবং এই ক্ষেত্রে যে তাদের শিল্পাদেশ নির্ধারিত সময় কিন্তু যে শিল্প মালিক তারা দিতে পারছেন না বা না পারার একটি ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকিতে কিন্তু তারা রয়েছেন। তো এই ব্যাপার থেকে যদি পরিত্রাণ না করা হয় বা গ্যাস সংকট যদি দ্রুত সমাধান না করা হয় তাহলে কিন্তু রপ্তানি যে খাতটি আছে সেই রপ্তানি খাতে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে বলে শিল্প মালিকরা জানিয়েছেন। তো বলা যায় যে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে গ্যাস সংকটের কোনো সমাধান বা সদুত্তর মিলেনি। এ হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পৃথিবী। ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জের গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান সাদিক। 3 কিলোমিটার সড়ক আর সেতুর অভাব, ফলে 2 দশক ধরে ভোগান্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদরের 1.5 লাখ মানুষ। স্থবির হয়ে পড়েছে শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন সহ স্বাভাবিক জীবন। প্রতিশ্রুতি, আবেদন, স্মারকলিপি সবই হয়েছে, কেবল মেলেনি সমাধান। চাকা ঘুরছে কিন্তু এগোচ্ছে না গাড়ি, কাদায় আটকে আছে মাঝ রাস্তায়, শেষে ঠেলাঠেলিতে কোনো মতে রক্ষা। আর একটু এগিয়ে গেলে দুর্ভোগ আরও চরমে, থই থই পানিতে ডুবেছে সড়ক, হাঁটু পানি মারিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। চাঁপাইনবাবগঞ্জ সদরের মাত্র 3 কিলোমিটার পিঠালীতলা বাগানপাড়া সড়ক সংযুক্ত করেছে 3 ইউনিয়নের প্রায় 20টি গ্রাম, অথচ 2 দশকেও হয়নি টেকসই সড়ক কিংবা একটি সেতু। বর্ষা এলেই ডুবে যায় সড়কের একাংশ। গাড়ি ঠেলতে লেগে আপনার পা ভেঙে যায়, এই রাস্তাতে আমরা ধান তুলতে পারছি না। ছাত্র ছাত্রীর কষ্ট, প্রাইমারি স্কুলের কষ্ট, প্রায় 1,500 ছাত্রছাত্রী প্রতিনিয়ত পড়াশোনা করে, আমাদের অনেক কষ্ট হয়। একটা ডেলিভারি রোগী যে মারা যাচ্ছে বাড়িতে অসুস্থ, তাকে যে নিয়ে যাব তার কোনো গাড়ি নাই। এলাকাবাসীর দাবি সমাধানে স্থানীয় প্রশাসন একাধিকবার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। শেষে দেওয়া হয় স্মারকলিপি, করা হয় মানববন্ধনও। আমাদের দাবি আমাদেরকে আদায় করতে হবে, অন্য কেউ আদায় করে দিবে না। প্রতিশ্রুতি দেয় যে আমাকে ভোট দাও, পাস করলে ইনশাআল্লাহ এই ব্রিজ রাস্তা করে দেবো, কিন্তু নির্বাচন শেষ, সবকিছু শেষ। আমাদের রাজস্ব অথবা উন্নয়ন তহবিল থেকে আমরা মাটি ভরাট সহ আপাতত এইচবিডি অথবা সিসির রাস্তার প্রস্তাব করতে এবং যেটা যত দ্রুত সম্ভব সেটা আমরা বাস্তবায়নের চেষ্টা করব। ইতিমধ্যেই এলজিইডি থেকে প্রকল্প পাঠানো হয়েছে, যদি ডিপিপিতে অনুমোদন হয় আমরা আশাবাদী যে এটি ডিপিপিতে অনুমোদন হবে, এরপরে আমরা এলজিইডির মাধ্যমে এই কাজটি শুরু করা হবে। পিঠালীতলা বাগানপাড়া সড়কে প্রতিদিন চলাচল করে প্রায় 1.5 লাখ মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বরগুনায় ঘন ঘন লোডশেডিং বন্ধ সহ 7 দফা দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ হয়েছে। সকালে জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে প্রেস ক্লাব চত্বর থেকে বের করা হয় মিছিল। বিভিন্ন সড়ক ঘুরে বিদ্যুৎ অফিস ঘেরাও করে অবস্থান নেন বিক্ষোভকারীরা। বক্তারা বলেন, বিদ্যুৎ সংকটে পাথরঘাটা বিএফডিসি ঘাটে বরফ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হাজারো জেলে ও মাছ ব্যবসায়ী। হুঁশিয়ারি দেন, 7 দিনের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি দেওয়ার। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। দিনাজপুরেও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে দিনে 4-5 বার বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। আরও জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন বিপুল সরকার সানি। সানি, এই যে লোডশেডিং দেখা দিচ্ছে এতে জনদুর্ভোগ তো বাড়ছেই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে কি বলছে এ বিষয়ে? আপনি যেমনটি বলছিলেন, আসলে বিদ্যুতের যে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে এবং এমন কিছু এলাকা আছে যেখানে 12 থেকে 14 ঘন্টায় বিদ্যুৎ থাকছে না। এবং বিদ্যুৎ বিভাগের যে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু বলছে যে পরিমাণে বিদ্যুতের চাহিদা রয়েছে সরবরাহ কিন্তু একেবারেই কম, ফলে লোডশেডিংয়ের তাদেরকে বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। আর এই লোডশেডিংয়ের প্রভাব পড়েছে ছোটখাটো যে ব্যবসায়ীগুলো সেগুলো কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করেছে। আর আপনি জানেন যে দিনাজপুরের একটি চালকল এলাকা, ফলে এই যে চালকলগুলো কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, ফলে এই চালের মধ্যেও কিন্তু
বিদ্যুতের যে লোডশেডিং সেটা দামের উপর প্রভাব পড়বে এমনটি বলছেন। আমরা এখানে একজন রয়েছে ব্যবসায়ী, আমরা তার সাথে একটু কথা বলি। কি রকমের বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, এতে কি সমস্যা হচ্ছে? এই মুহূর্তে এই অঞ্চলে বিদ্যুতের সমস্যা খুবই জটিল। যদিও আপনার 1 ঘন্টা থাকতেছে তো 3 ঘন্টা থাকতেছে না। এখানে চাউলের মিল যে আছে আমাদের এখানে, যে রাইস মিল আছে, রাইস মিলগুলোতে পর্যাপ্ত বিদ্যুতের দরকার হয়। আশেপাশে দোকানপাট আছে। হ্যাঁ, এই যে আপনার চাহিদাটা, এই চাহিদাটা এখানে মিটতেছে না। এখানে পর্যাপ্ত বিদ্যুতের ঘাটতি রয়ে গেছে। তাই আমি মনে করি যে আমাদের এখানে বিদ্যুতের পরিমাণটা বাড়ানো উচিত। সোহেল, আসলে আপনি যেমন বলছেন, আপনাকে একটু তথ্য জানাই যে দিনাজপুরে যে 4টি সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে, 4টি জায়গা থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2, নেসকো 1 এবং নেসকো 2। এর মধ্যে শুধুমাত্র নেসকো 2, যেটি একটা বাণিজ্যিক এলাকা এবং মিল কারখানাগুলো এই আওতায় চলে, এই শুধুমাত্র এই জায়গায় যে 28 মেগাওয়াটের প্রতিদিনের চাহিদা রয়েছে, সেখানে মিলছে 18 থেকে 20 মেগাওয়াট। আর নেসকো 1 যেটি, সেটিতে বিদ্যুতের চাহিদা 21 মেগাওয়াট, যেটি গতকালকে আমাদেরকে যে তথ্য জানিয়েছিল, গতকালকে 21 মেগাওয়াট পর্যন্ত পাওয়া গেছে এবং সর্বনিম্ন পাওয়া গেছিল 16.4 মেগাওয়াট। আর দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর অধীনে যেসব এলাকা রয়েছে 5টি উপজেলায়, এর মধ্যে এদের চাহিদা রয়েছে 120 থেকে 170 মেগাওয়াট, যেটা পাওয়া যাচ্ছে 80 থেকে 90 মেগাওয়াট। এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুরের লোডশেডিংয়ের খবর জানাচ্ছিলেন বিপুল সরকার সানি। ভবদহ এলাকার জলাবদ্ধতা দূরীকরণ সহ 5 দফা দাবিতে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। দুপুরে পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ডাকে ব্যানার, ফেস্টুন, লাঙল, মই নিয়ে অবস্থান নেন তারা, দেন নানা স্লোগান। ভুক্তভোগীরা বলেন, টানা বৃষ্টিতে ডুবে গেছে বাড়িঘর, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান সহ মাছের ঘের। দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ। কোটি কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও মেলেনি স্থায়ী সমাধান। দ্রুত আমলডাঙ্গা খালের সংস্কার, খর্মিয়া সেতুর পাশে সব বাঁধ অপসারণ সহ 5 দফা দাবি জানান তারা। অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ভুক্তভোগীরা। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাড়ি পানি, ঘরের ভিতর পানি, বাইরে পানি, যে পানি খাচ্ছি সেই পানি ব্যবহার করছে। কোনো ফসল নাই, মাছের ক্ষেত্রে একেবারে শেষ হয়ে গেছে, আমাদের বেঁচে থাকার কোনো উপায় নাই। টিআরএম বিরোধী যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র ঘরে বাইরে যেটা আছে, সেটা আমরা মোকাবেলা করতে চাই এবং সরকারকে আমরা অবিলম্বে জনগণের মতামতের অধীনে আপনার টিআরএম কার্যকর করার কথা বলতে চাই। হামের প্রকোপ বেড়েছে বান্দরবানে। সবচেয়ে বেশি আক্রান্ত রুমা উপজেলায়। জনপদটির প্রতিটি ঘরে ঘরে শিশুরা হাম আক্রান্ত। স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিরা বলছেন, দুর্গম এলাকায় সেবা পৌঁছাতে না পারা, টিকা কার্যক্রমে ঘাটতি এবং অসচেতনতার কারণে বেড়েছে প্রাদুর্ভাব। চলতি বছরের মার্চ থেকে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ে হাম। তখন সবচেয়ে বেশি সংক্রমণ ছিল আলীকদম উপজেলায়। সেখানে হামের উপসর্গে 8 শিশুর মৃত্যু হয়। এবার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে রুমা উপজেলায়। সেখানে গত 1 মাসে হামের উপসর্গে 7 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে উপজেলার গালেঙ্গা, পাইন্দু, চেমাখাল, সৈরাতং, লেতাংপাড়া সহ দুর্গম ম্র ও খুমি অধ্যুষিত এলাকাগুলোর শিশুরা। আক্রান্তদের অনেকেই উন্নত চিকিৎসার জন্য রুমা থেকে বান্দরবান সদর হাসপাতালে আনা হচ্ছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় শিশু ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে অনেক রোগীকে মেঝে ও করিডোরে রেখে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওরকম সুবিধা পাচ্ছে না, বিধায় আমরা বান্দরবান জেলার সদর হসপিটালে আসছে। হামের টিকা তো নেয় নাই, কিন্তু অনেকে তো অফিস থেকে আমাদেরকে ফোন দেয়, কিন্তু আমরা কাজের মাধ্যমে ব্যস্ত হয়ে টিকাটা দিতে পারি না। স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের দাবি, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় নিয়মিত টিকাদান কার্যক্রম চালানো হয় না। পাশাপাশি কিছু এলাকায় এখনও টিকা গ্রহণ নিয়ে রয়েছে অনীহা ও ভুল ধারণা। ফলে অনেক শিশু নির্ধারিত সময়ে হাম রুবেলা টিকা থেকে বঞ্চিত হচ্ছে, যা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। চিকিৎসা ভালোভাবে পাচ্ছে না, স্বাস্থ্য কেন্দ্রে সময় মতো পৌঁছতে পারেনি, এই কারণে অনেক দুঃখিত অবস্থায়। বিশেষ করে বগালেদের পরে কেওগাডোঙের পাদদেশে ওইসব এলাকায় যেখানে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা খুবই কম, পায়ে হেঁটে যেতে হয়। স্বাস্থ্যকর্মীরা যেখানে রিচ করতে পারে না বা যায় না,
আর একটা কারণ হলো ওখানকার এলাকার মানুষ, গ্রামবাসীরা সচেতন না, টিকার উপকারিতা তারা বুঝতে পারে না। চিকিৎসকদের মতে দুর্গম এলাকায় স্বাস্থ্যকর্মীদের নিয়মিত পৌঁছাতে না পারা, অপুষ্টি, স্বাস্থ্য সচেতনতার অভাব এবং সময়মতো চিকিৎসা না পাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে একাধিক মেডিকেল টিম কাজ করছে। যারা আক্রান্ত হচ্ছে হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে চলে যাবে। বেশি দুর্গম যেগুলো, যেমন অঙ্গলাইপাড়ায় আমরা মেডিকেল টিম পাঠিয়েছি এবং গেলেঙ্গারও কয়েকটা এরিয়ায় গতকালও আমাদের স্বাস্থ্যকর্মীরা টিকাও দিচ্ছে, মেডিকেল টিমও করে আসছে। একটা হচ্ছে যে তাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তাদের অনীহা, সাথে আমাদের কিছু সীমাবদ্ধতা, ঠিক আছে, দুইটা মিলেই হয়তো বা এই একই কমিউনিটিতে দুর্গম এলাকাতেই বারবার হামের প্রাদুর্ভাবটা দেখা দিচ্ছে। সরকারি হিসেবে চলতি বছরের এই পর্যন্ত জেলায় হাম আক্রান্ত হয়েছে 1483 জন, মৃত্যু 6 জনের। তবে হামের উপসর্গে প্রাণহানি 15। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হামের পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বিস্তার রোধে নেই প্রশাসনের কার্যকর পদক্ষেপ, ফলে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন জাহিদুর রহমান। জাহিদুর, আমাদেরকে কুমিল্লার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানান এবং বিস্তার রোধে প্রশাসনের কেন পদক্ষেপ নেই, তারা কি বলছেন এটাও জানাবেন। সোহেলি, গত বছর আমরা যে চিত্র দেখেছিলাম কুমিল্লায়, যে গত বছরের জুন এবং জুলাই মাসে আমরা দেখেছি 3000 ডেঙ্গু আক্রান্ত হয়েছে, কিন্তু এই বছর কিন্তু অনেকটাই কম এবং এখন পর্যন্ত 820 জন, জানুয়ারি থেকে এ পর্যন্ত 820 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এবং তারা চিকিৎসা নিয়েছেন কুমিল্লার যে 17টি উপজেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেটুকু তথ্য জানিয়েছেন যে গত 24 ঘন্টায় সরকারি এবং বেসরকারি যে হাসপাতাল সেখানে 151 জন পরীক্ষা করা হয়েছে এবং সেখান থেকে 19 জনের মধ্যে ডেঙ্গুর যে আক্রান্ত যে সে রিপোর্ট তারা পেয়েছেন এবং এর মধ্যে 13 জন যারা আক্রান্ত তারা ভর্তি হয়েছেন হাসপাতালগুলোতে, এই তথ্য আমাকে জানানো হয়েছে। তবে এর বাইরে একটা তথ্য আপনাকে জানিয়ে রাখি যে গত মাসেও কিন্তু এই জেলায় 494 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং শুধু চলতি মাসের গত 3 দিনে 115 জন আক্রান্ত হয়েছে বলে আমাদেরকে সিভিল সার্জন জানিয়েছেন। এবং তিনি যেটা বলছেন যে যেহেতু ডেঙ্গু সংক্রমণ বাড়ছে ক্রমান্বয়ে কুমিল্লার যে উপজেলা পর্যায়ে, সেজন্য তিনি স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদেরকে চিঠি আকারে বিষয়টি অবগত করেছেন। একই সাথে সিটি কর্পোরেশন এবং পৌরসভার যারা দায়িত্বরত প্রশাসক রয়েছেন তাদেরকেও কিন্তু বিষয়টি অবগত করা হয়েছে এবং তিনি বলছেন যে যেখানে বাড়ির আঙ্গিনা এবং বৃষ্টির পানি যেখানে জমাট বেঁধে আছে সেগুলো যেন যারা নিজ নিজভাবে প্রত্যেকে যেন পরিষ্কার করেন এবং পরিষ্কার থাকলে কিন্তু ডেঙ্গুর যেখানে লার্ভার উপস্থিত হবে সেগুলো কিন্তু পরিষ্কার হলে কিন্তু ডেঙ্গুর সংক্রমণ ছড়াবে না, এটুকু আমাদেরকে জানিয়েছেন। তবে এক্ষেত্রে বলা যায় যে স্থানীয় প্রশাসনও কিন্তু এই যে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কিন্তু তারা মাঠ পর্যায়ে প্রচারাভিযান এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচারাভিযান অব্যাহত রয়েছে, সেটুকু আমাদেরকে জানানো হয়েছে। তবে এক্ষেত্রে বলা যায় যে মানুষের যে সচেতনতা সেটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ সেটা কিন্তু অনেকাংশেই কমে আসবে। তবে এক্ষেত্রে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। সোহেলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন জাহিদুর রহমান।